এই টেক সাইকো, আরে আমাকে একটু বলবি, আমি বাড়ির মায়ের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে চাই। সরি, অন্নপূর্ণা ভান্ডার না, অন্নপূর্ণা যোজনা। তো 12-13 পাতার ফর্ম, বিশাল মাথা ঘুরছে। এই পচকে, এটা আবার কোনো ঝামেলা হলো নাকি? এটা কিছুই না, 13 পাতা ফর্ম হতে পারে, কিন্তু কোনো ঝামেলা নেই। দেখ চল, তোদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটা এসআইআর টাইপ, যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তার বাড়িতে কোনো সার্ভিস হোল্ডার আছে নাকি, তার বাড়ি পাকার ছাদ আছে নাকি, জাস্ট সিম্পল কিছু কোশ্চেন। আমরা ফটাফট দেখে নিই কিভাবে ফর্মটা ফিল আপ করবো। প্রথমে চলে আসছি অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, যেখানে প্রথমে লেখা আছে প্রথম পেজে লেখা আছে পারিবারিক পরিচয়, বিকল্প ইনপুট ও নির্দেশনা। এগুলোতে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। 1 নম্বরে আছে ক পরিবারের পরিচয়, এবং ক দাগের 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। HOF হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি বলতে যারা অন্নপূর্ণা পাচ্ছ, তো তার স্বামীর নাম হবে হেড অফ ফ্যামিলিতে। তো স্বামীর নাম এখানে দিয়ে নেবে, পুরো নাম এবং আধার কার্ডের সঙ্গে যেই নাম যেই বানান ইংলিশে বড় হাতের লিখে দিতে হবে, এবং স্বামীর জন্মসাল, দিন, মাস, বছর সুন্দর করে লিখতে হবে। পরিবারের প্রধান HOF আর লিঙ্গটা সিলেক্ট করতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বারটা দিয়ে দেবে ডিজিটাল রেশন কার্ডের পরিবার আইডি। ডিজিটাল রেশন কার্ড পরিবার প্রত্যেককে আশা করি আছে, যাদের নেই তাদের আলাদা ব্যাপার, আশা করি আছে। তো ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে, যেটা হেডের আছে সেই রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে। পরিবারের সদস্যের সংখ্যা কেবলমাত্র সংখ্যা দিতে হবে এখানে। পরিবারের সদস্য বেশি কিছু ঠিকুতি পুষ্টি দেওয়ার কোনো দরকার নেই। তুমি অ্যাপ্লিকেশন দিচ্ছ মানে তোমার যদি একটা ছেলে থাকে বা মেয়ে থাকে আর তোমার স্বামী, মানে তোমার 4 জন হবে, তো 4 জন দিয়ে দিতে বলো। ঠিকানা আধার কার্ডে যেমনই আছে তেমন সুন্দর করে লিখে দেবে, এবং বারবার বলছি ইংলিশে বড় হাতে লিখে দেবে, ক্যাপিটাল। যোগাযোগের নাম্বার একটা দিয়ে দেবে, যে নাম্বারে তোমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেটা দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট 9 নম্বরে আবার আসছি, নিচে একদম নিচে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য সম্পর্ক। আচ্ছা, এখানে যেটা দিয়েছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্যের নাম। তো এখানে আছে ডান দিকে একটু দেখবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো এখানে কিন্তু হ্যাঁ দেবেন প্রথম বক্সে টিকছি মতন। তার পাশে লেখা আছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্ন করুন। 5 বছরের বয়স যদি কম হয় কোনো সদস্যের, তখন আধারে না লিখে দিলে চলবে। নেক্সট পরিবারের প্রধান এবং নিচে সদস্য এক আছে মনে আমি হ্যাঁ দেবো, আবার দ্বিতীয় নম্বর হ্যাঁটাতে চেক মার্ক করে টিক চিহ্ন মারবো। তার জন্ম তারিখ, সদস্য 1 মনে এখানে দেবে যে পাবে, জন্ম তারিখটাও তার হবে, লিঙ্গ কি ফিমেল হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি ওয়াইফ দিয়ে দেবে, আধার নাম্বারটাও দিয়ে দেবে। সদস্য 2 যদি আছে তো পাশে ডান দিকে হ্যাঁ লিখবে, সদস্যের নাম অনুরূপ যেমন জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, ব্যাস। এরকম ভাবে নেক্সট আসছি 2 নম্বর পেজ সেম উপরে যেমন কারণ যদি ক্যান্ডিডেট বেশি থাকে, পরিবারের সদস্য যদি সংখ্যা বেশি থাকে, এখানে 4-5 নম্বর পর্যন্ত দেওয়া আছে। নেক্সট 10 পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য টাকাটা দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো এই যে হেড অফ দ্য ফ্যামিলি, তো এখানে ওপরে হবে বা যারা পাচ্ছে তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট IFSC নাম্বার, এবং ডিবিটি লিঙ্ক যেন থাকে অবশ্যই। ডান দিকে লিখেই দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগে ব্যাংক যেখানে লেখা আছে ওখানে কোন ব্যাংক, যেমন সাপোজ বলছি SBI, তো SBI দিয়ে দেবে, দেন অ্যাকাউন্ট নাম্বার দেবে, দেন IFSC। ডিবিটি লিঙ্ক না থাকলে বারবার বলছি টাকা কোনো রকম ভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। নেক্সট এরকমই অন্যান্য যদি কারো যদি থাকে, তো সদস্য 3, সদস্য 4, 5 এরকম আসে। তো 3 নম্বর পেজে চলে আসছি, যাদের নেই তারা ওগুলো কিন্তু স্কিপ করে দেবে, কোনো দরকার নেই। আচ্ছা, এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর দিতে হবে। এপিক নম্বরটা এখানে পাশে দিয়ে দেবে, আই কার্ড দেখে এক নম্বরটা দেবে, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর মানে তোমাদের বুথ নম্বর যেটা, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর তোমরা এটা পেতে পারো, তোমাদের যেটা ভোট দিতে গেছিলে ওটা কিন্তু দেখলেও, তোমার ওখানে ভোট দিতে গেছিলে SIR কমপ্লিট পরে যে একটা কাগজ দিয়েছিল ওই ভোট দিতে গেছিলে, ওখানে কিন্তু এপিক নাম্বার পেয়ে যাবে, নাহলে ভোটার তালিকা থেকে কিন্তু এপিক নাম্বার পেয়ে যাবে। সদস্য 1 মানে যে পাবে, সদস্য 1 যার আধার কার্ড হয়েছে, এই সদস্য 1 যে টাকাটা পাবে, তো তারও এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার সেম হুবহু দিয়ে দেবে। এবং সদস্য 2 যদি এরকম থাকে, তারও আই কার্ড হয়ে থাকে, ভোটার আই কার্ড, তাহলে দিয়ে দেবে এরকম ভাবে। ভারতে আসছে বিভাগ, মানে যেটাকে বলছে কাস্ট। তো তোমরা যেটা কাস্ট সেটা কিন্তু চেকবক্সে ক্লিক করবে। যেমন সাপোজ তোমরা SC, তো SC তে ক্লিক করবে, এবং SC দেওয়া শুধু দেওয়া নয়, ডিক্লারেশন যেমন দেবে, প্রযোজ্য শংসাপত্র জাতিগতভাবে যেটা তোমরা পেয়েছো সেটাকে কিন্তু কপি জমা দিতে হবে। ঘতে রেশন কার্ড ও খাদ্য। আচ্ছা, ঘরে 1 নম্বরে আসে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। এবারে সবকিছু কিন্তু বন্ধুরা কোনো কিছু প্রবলেম নেই, সবকিছু চেকবক্সে মার্ক করতে হবে। 2 নম্বর যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। তাহলে হ্যাঁ যদি দিয়ে থাকেন, যদি হ্যাঁ দিয়ে থাকো তাহলে কিন্তু কার্ডটা কি অবশ্যই কার্ডের উপর লেখা আছে দেখে
ক্লিক করে দেবে চেক বক্সে। 3 নম্বর, পরিবারের রেশন কার্ডের দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তোমরা যদি প্রত্যেক মাসে যদি রেশন তুলে থাকো তো হ্যাঁ দেবে, না হলে না দেবে। যদি বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে থাকো তাহলে কিন্তু না। গতে সম্পদ 1, বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, এটা যদি হয়, যদি তোমাদের বাড়িতে যদি কোনো পাকা ঘর থাকে, 1টা বা 2টো বা 3টে এখানে মাস্ট বলেছেন, মিনিমাম বলেছে 3টে বা তার বেশি। যদি থাকে হ্যাঁ দেবে, না হলে নাতে চেক বক্সে ক্লিক করো। পরিবারের জমির মালিকানা, যদি তোমার কত জমি আছে, যদি পরিবারের জমির মালিকানা হয়ে থাকো, এক কাঠা যদি জমির মালিকানা হয়ে থাকো তাহলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। এবং হ্যাঁ যদি দাও তাহলে সেই জমির পর্চা এবং রেকর্ড, দলিল যা কিছু তোমার নামে সব জমা দিতে হবে ফর্মের সাথে। 4 নম্বর পেজে আসি। 4 নম্বর পেজে আসছে গড় 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। যদি তোমার জমি জায়গায় থাকে সবার মিলে কত হচ্ছে সেটা কত শতকে লিখে দেবে। এবং হ্যাঁ ওই একই তোমাদের ডকুমেন্টস হার্ড কপি সবকিছু থাকতে হবে জমি জায়গার সম্বন্ধে। 4 নম্বর, তোমার যানবাহন আছে নাকি। যেমন অবাণিজ্যিক মোটর চালিত এখানে বলেছে বলতে, যেমন ধরো কারণ প্রাইভেট কার থাকতে পারে, সেটা হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। আর যদি হ্যাঁ হয় কিন্তু গাড়ির সংখ্যা উল্লেখ করে সবকিছু নথি, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে সব দিতে হবে। যদি থেকে থাকে তো দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করে দেবে। 5 নম্বরে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা কার্ড আছে নাকি। যদি থাকে হ্যাঁ দেবে, যদি না থাকে তো নাতে। এবং স্বাস্থ্য বীমা যদি না হয় তো ঠিক আছে, যদি থাকে তো হ্যাঁ দিতে হবে। এবং সেটা কি সরকারি বেসরকারি সেটা কি সেটা উল্লেখ করবে। এবং হ্যাঁ ফার্স্ট কিন্তু সবসময় আসবে হেড অফ ফ্যামিলি, তার যদি থাকে তো দেবে, না হলে কি করবে, না লিখে দেবে, না লিখে আর কিছু করতে হবে না। আর হ্যাঁ হলে হ্যাঁ লিখবে। এখানে যেমন তোমাদের থাকে স্বাস্থ্যসাথী, ওটাও দিতে পারো, দিয়ে সরকারিতে টিক চিহ্ন মারতে পারো। সদস্য 1 যদি হয়ে থাকে সেম এরকম ভাবে টিক মার্ক মেরে লিখে দেবে সদস্য 2, 3, 4, 5 সেম হয়। 1 নম্বর হচ্ছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। তোমরা যদি কোনো ট্যাক্স দিয়ে থাকো সরকারকে তাহলে কিন্তু হ্যাঁ দেবে, না হলে কিন্তু নাতে টিক চিহ্ন মারবে। 2 নম্বর, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ দেবে, না হয় না দেবে। যদি থাকে তাহলে কিন্তু নাম, প্যান নাম্বার সদস্য 1-এও সেম। সদস্য 1-এ সবসময় হবে জানবে যে অন্নপূর্ণা যোজনার আয়তায় আসতে চলেছে। 5 নম্বর পেজে আসছে। 5 নম্বর পেজে 3 নম্বর, কর্মস্থানের ধারক। এখানে আসছে পরিবারের প্রধান কি করে থাকে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, এই সংগঠিত ক্ষেত্রে কি। তোমরা যারা বাইরে থাকো পরিযায়ী শ্রমিক, যারা সরকারি চাকরি করে সরকারি, অন্যান্য হলে অন্যান্য, বেকার হলে বেকার, যেটা হয় সেটা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে, টিক মার্ক মেরে দেবে। এইভাবে যারাই আছে সদস্য 1, সদস্য 2 তারা যদি কাজকর্ম করতে শিখে গেছে, প্রাপ্তবয়স্ক করে গেছে, তাহলে যেমন আছে তেমন পরপর দিয়ে দেবে। এবার 6 নম্বর পেজে 4 নম্বর, তোমাদের পড়াশোনা কতটুকু সদস্যদের, পড়াশোনা কতটুকু হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন বাবা, ওনার যদি শিক্ষিত পড়াশোনা থাকে, ন্যূনতম 8 পাস যদি থাকে তো শিক্ষিতই ঠিক মার্ক ক্লিক, শিক্ষিত ঠিক চিহ্ন মারবে। আর যদি না থাকে অশিক্ষিত দেবে। আর হ্যাঁ শিক্ষিত যদি থাকে তো অবভিয়াসলি 8 পাস সার্টিফিকেট লাগবে। এবার কেউ উচ্চশিক্ষিত হয়ে থাকে এবং তাহলে সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা দিতে হবে, এবং সর্বোচ্চ শিক্ষার মধ্যে যদি 8 পাসই হয়ে থাকে 8 পাস দিতে পারো, নো প্রবলেম। এরকম ভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এটা ফিল আপ করতে হবে। আচ্ছা এবার আসি 7 নম্বর পৃষ্ঠাতে। এখানে 5 নম্বর বলা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী সংস্থা এইসব জায়গায় কেউ আছে কি মন্ত্রী পদে বা অঞ্চলের প্রধান, হ্যাঁ না এইসব যদি থাকে তো তারা কিন্তু হ্যাঁ দেবে, নাহলে না দেবে। এবং যদি হ্যাঁ দাও তাহলে কিন্তু তার পদে কিন্তু সদস্য নম্বরটাও এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা 6 নম্বরে যে কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, যদি সরকারি পেনশন পেয়ে থাকে কোনো দাদু বা দিদা, তাহলে কিন্তু হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। সেম এখানেও কিন্তু সদস্যের নাম্বার দিতে হবে যিনি সরকারি পেনশন পেয়ে থাকে। আর 7 নম্বরে কোন সদস্য কি জিএসটি এর অধীনে নিবৃত্ত আছেন, যদি কেউ ব্যবসা বাণিজ্য করেন জিএসটি নাম্বার থেকে জিএসটি দেন তাহলে কিন্তু হ্যাঁ দেবে, না হলে না করবে। আর যদি হ্যাঁ হয় জিএসটি নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে। পরিবারের মোট বার্ষিক আয় এটা তোমরা দিয়ে দিবে, যতটা বার্ষিক আয় যেমন এটা দিয়ে দেবে। ওতে আছে অন্যান্য পরিচয় নথি। আচ্ছা এখন 1 নম্বর, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি তোমরা রোহিঙ্গা টাইপ বা বাইরে থেকে আসা মানুষ হও, বাইরের দেশ থেকে আসা মানুষ হও, তখন কিন্তু সিএ এর আবেদনের মধ্যে তোমাদের কিন্তু ইস্যু হবে। পরবর্তীকালে তোমাদের সিএ এর মাধ্যমেই কিন্তু ভারতবর্ষে থাকতে পারবে, সেটা করে দেওয়া হবে। তো তার জন্য পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, যদি সিএ এর আয়ত্ত থাকে তো আবেদন করা হয়েছে এরকম বলে এই বক্সে ঠিক চিহ্ন মারবে। আর যদি ইস্যু করা হয়ে থাকে তাহলেও কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। আর যদি তোমার না সিএ হয়ে থাকে, সিএ অ্যাকচুয়ালি বারবার যেটা বললাম, তোমার যদি আগে থেকে সবকিছু ঠিকঠাক থাকে, স্যারের নাম চলে আসে, তো সিএ তে দরকার নেই, তো ওখানে দিতে হবে, প্রযোজ্য নয়। সদস্য 1 ও সেম যে টাকাটা পাবে তারও প্রযোজ্য নয়, সদস্য 2 তো প্রযোজ্য নয় যদি থেকে থাকে আই কার্ডে স্যারের নাম থাকে। 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, বিভিন্ন রকম এইসব কার্ড যদি থাকে হেড অফ দ্য ফ্যামিলি, তো তার কিন্তু নম্বরটা দিতে হবে এবং আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। যদি এগুলো না থাকে তো এগুলো পূরণ করার কিছুই দরকার নেই। আচ্ছা 3 নম্বর নিচে একদম, যদি এসআইআর 2026 তুমি যদি বাদ পড়ে থাকো তো অবশ্যই তাহলে কিন্তু একদম নিচে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ সবকিছু দিতে হবে। আর যদি না হয় না,
আর প্রযোজনা হয়তো প্রযোজনা তোমার দরকার নেই, উপরে যদি প্রযোজনা দিয়ে থাকো তো এখানেও প্রযোজনা দিতে পারো, যদি না প্রয়োজন হয়ে থাকে, না গন্ডগোল হয়ে থাকে 2026-এ SIR এর নাম তো লাগে। নেক্সট আসছি 9 নম্বর পৃষ্ঠা, 6-1 নম্বর। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশু যারা পড়াশোনা করছে, বাচ্চারা আর যদি পড়ে থাকে, যদি বাচ্চারা পড়ে থাকে, এখন বাচ্চারা 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, তখন তারা পড়ছে, তারা তাদের বিবরণ, বিদ্যালয়ের নাম, সেটা সরকারি না বেসরকারি, মাদ্রাসা না অন্যান্য, এটা সব দিতে হবে। যদি না পড়াশোনা করে থাকে তো দিতে হবে, কোনো অসুবিধা। আচ্ছা, এবার চলে আসবো 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবার বলছি, যদি কোনো চাইল্ড থাকে, ছোট বাচ্চা থাকলে, তখন কিন্তু এই 10 নম্বর পেজ, 9 নম্বর এবং 10 নম্বর পেজটা কিন্তু কাজে লাগবে না, আর কিন্তু কিছু দরকার নেই। যদি টিকাকরণের থেকে থাকে, যদি তোমার বড় ছেলে হয়ে যায়, টিকাকরণ হয়ে যায়, তাহলে কিন্তু হ্যাঁ দেবে, টিকাকরণ শুরু হয়েছে, সম্পন্ন হয়েছে, বিভিন্ন এগুলো তোমাদের কাছে কাগজ থাকবে অবশ্যই, মায়ের কাছে সেই টিকাকরণের কাগজটা, সেটা কিন্তু রাখতে হবে এবং ওখানেই নাম্বার দেওয়া আছে। এরকম ভাবে কিন্তু শিশু সদস্য 1, শিশু সদস্য 2, 3, 4 আছে, সবগুলো দিতে হবে। 6-এর নিচে আসছি, 6-এর সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা। 6-এর 1 নম্বর, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন? এটা বলছি, পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু ডিবিটি লিঙ্ক, এটা কিন্তু 2026 নতুন সরকার আসার পর করেছে, সুতরাং এটা কিন্তু না দিয়ে দেবেন। যদি হ্যাঁ দাও তো প্রকল্পের নাম দিতে হবে, যদি না দাও না দিতে হবে। আচ্ছা, এবার আসছি 11 নম্বরে। 11 নম্বরে কিছুই না, সেম বিভাগ ক্ষেত্র, এখানে বিকল্প ইনপুট প্রত্যাহার করছে না। এখানে কি কি পাচ্ছ? কিষাণ ক্রেডিট কেউ যদি পায় 8 নম্বর কিষাণ ক্রেডিট লিখতে পারো, এবং তোমরা যদি কিষাণ ক্রেডিটটাকে প্রত্যাহার করতে চাও, যদি নিতে না চাও, তাহলে হ্যাঁতে কিন্তু হ্যাঁ যে চেকবক্স আছে ওখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো এটা কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, যেটা পাও সেটা জাস্ট উল্লেখ করে দাও, কিন্তু টিক চিহ্ন কোনো দেওয়ার দরকার নেই। আচ্ছা, 12 নম্বর, 12 নম্বরের পৃষ্ঠায় নিচে 2 নম্বর বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃপক্ষ পূরণে, যদি কোনো প্রকল্পের নাম সিলেক্ট করে পাশে চেকবক্সে টিক মার্ক দাও, তখন অফিসের লোকেরই ওরা পূরণ করবে, তার মানে এটাই বলছে। আচ্ছা, এটা তেমন কিছু না, একদম নিচে দেখো বর্গের যোগ ঘোষণা সম্মতি। আমি মনে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী তোমরা সম্মত আছে, এই চেকবক্সে কিন্তু টিক চিহ্ন দেবে। এবার আসছি লাস্ট 13 নম্বর পেজ, বিভাগ ক্ষেত্র। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়তা নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু ডিক্লারেশন একটা আছে সরকারের তরফ থেকে, তো দিয়ে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন দিচ্ছে জমা টাকা পাওয়ার জন্য বা অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য, তার কিন্তু সই বা সিগনেচার এখানে হবে, স্বাক্ষর যেখানে লেখা আছে, উপরে লেখা আছে, ওর ওপরেই সুন্দর করে লেখাটা সাইনটা হবে। এবং নিচে যেটা আছে এটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য, এটা বলে দিয়েছি, এর নিচে কিন্তু বলে দিয়েছি এন্ড অফ ফর্ম, এটা কিন্তু ফর্ম এন্ড হয়ে গেল, এবং এর নিচে যেটুকু আছে এটা কিন্তু পুরো অফিসিয়াল স্টাফ করবে, অফিসিয়াল কাজের জন্য। এইটুকুই আছে তথ্য, আর কিছুই নেই। ফর্মটা ফিল আপ করার জন্য আর কিছুই জব্ব নেই। সবাই অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি হবে না হবে, কিছুই প্রবলেম নাই। এটা একটা SIR টাইপ, যারা দিতে চাইছো দিয়ে দাও, যারা ভয় করে দিচ্ছ না তো তোমরা সমস্যায় পড়বে, তারা ঢুকবে না। আর কোনো সমস্যা নেই, কারো ব্যাংক অ্যাকাউন্টে কেউ কিছু করেনি এবং করতে পারবে। থ্যাংক ইউ, আজকে ভিডিওটুকু নেই, টেক কেয়ার।